আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, গত 7-8 দিন তো আমি ইউটিউবের দেয়া শাস্তি ভোগ করতে গিয়ে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। এখন আবার গত 2 দিন ধরে বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না, কোনো ভিডিও তৈরি করতে পারতেছি না, আপনাদের সাথে কোনো আড্ডা দিতে পারতেছি না। এতে করে আমার আসামিরা বা ওই দুইটা পরিবারের জঘন্য চরিত্রের রাতের রাজারানীরা আমার ধোলাই থেকে, আমার জুতা পিটা ঝাড়ু পিটা ঠ্যাঙ্গা ওয়াইকলা বাঁশ থেকে অনেকটা ছাড় পেয়ে যাচ্ছে, রেহাই পেয়ে যাচ্ছে। তাই আজকে ভয়েস দেওয়ার মাধ্যমে আমার আসামিদেরকে একটু ধুলাই করতে আসলাম। এখানে আপনারা যেই ভিডিও ফুটেজটুকু দেখতেছেন, এই ভিডিওটুকু যখন করছি তখনও কারেন্ট ছিল না। গত 2 দিন ধরে সোজা কথা আমাদের এলাকায় কারেন্ট এত ডিস্টার্ব বা লোডশেডিং দেওয়া শুরু করছে, যা ভাষায় বলে প্রকাশ করার মতো না। এর মধ্যে গতকাল রাতে কালবৈশাখী ঝড়ের প্রকোপে পড়ে আমাদের এলাকায় কী বলবো, প্রায় 18 ঘন্টা বা তার চাইতেও একটু বেশি, বিভিন্ন এলাকায় 24 ঘন্টার মতো আমাদের ইউনিয়নে অনেক গ্রামের মানুষ কারেন্ট থেকে বঞ্চিত। তো এই রকম লোডশেডিং বা এই যে ঝড় তুফানের প্রকোপে বিভিন্ন গাছগাছালি পড়ে যাওয়াতে যেই বিপর্যয় হয়েছে, বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, এতে করে মানে অধিকাংশ ব্যবসায়ীরাই তাদের দোকানে যে আইপিএস আছে সেই আইপিএসেও চার্জ দেওয়ার মতো কারেন্ট পায় নাই। আমারও একই অবস্থা। তাই এই যে একটু তাড়াতাড়ি দোকান বন্ধ করে ফেলতে হয়েছে। যেই পরিমাণ সময়টুকু কারেন্ট সন্ধ্যার দিকে আসছে হয়েছে, এতে আইপিএস মানে ফুল চার্জ হওয়ার মতো বা কয়েক ঘন্টা ব্যাকআপ দেওয়ার মতো চার্জ ছিল না। তাই তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দোকানের সামনে বসে সামনের দোকান থেকে চা খাচ্ছিলাম। তো ভাবলাম একটু ভিডিও করে রাখি, এই ভিডিওর মধ্যেই একটু ভয়েস দিয়ে আপনাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করব। আমি জানি না এখন যেই ভিডিওতে আমি ভয়েসটা দিচ্ছি এই ভিডিওটাও আজকে রাতেই আপলোড করতে পারবো কি না, কারণ ওই যে সেই পরিমাণ মোবাইলেও চার্জ দেওয়ার মতো চার্জ নাই, তারপরে আবার ইন্টারনেট জটিলতা সেটা তো আছেই। বিদ্যুৎ বিপর্যয়ের সাথে সাথে ওয়াইফাই বিপর্যয় শুরু হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এইসব বিষয় নিয়ে কথা বলতে বলতে অলরেডি 3 মিনিট অতিবাহিত করে ফেলছি। বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখন মূল ধুলাইয়ে চলে যাই, মূল আড্ডায় চলে যাই। তো এতক্ষণ পর্যন্ত আপনারা যেমন তেমনভাবে ভিডিওটা দেখছেন, এরপর থেকে কিন্তু কেউ আর ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে ভিডিওর মূল মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আপনারা মিস করে যাবেন। আজকে 2টা রাতের রানীকে ধুলাই করার চেষ্টা করব, যদি হাতে সময় থাকে, না হলে একটাকে ধুলাই করেই শেষ করে দিতে হবে। কারণ ভিডিও যদি 1 ঘন্টা লম্বা করে ফেলি তাহলে আপনাদের আবার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আপনারা এত লম্বা ভিডিও দেখার মতন মানে হয়তোবা আপনাদের ধৈর্য নাই, এই আর কি। তো যাই হোক, আমার আসামির তালিকায় আছে ওই রেগুলার আসামি ইবলিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনুর, এবং আজকে আবার নতুন করে আমার পুরনো আরেক প্রধান আসামিকে বাছাই করে রাখছি, সেটা হচ্ছে পাটক্ষেতের রানী, পরকেয়ার রানী সাগিনুর, মা নামের কলঙ্কিনী সাগিনুর। সে আমার বিরুদ্ধে যেই অপবাদ লেপন করে দিছে, এটা শোনার পরে, এটা দেখার পরে আমার মনে হচ্ছে আমার বেঁচে থাকাটা মানে পাপ হচ্ছে। এখন ওই আসিফের গানের এই একটা কলি এখানে গাইতে হয়, যেটা শোনার পরে মনে হচ্ছে বাঁচবো না মরে যাব, ও পারে চলে যাব, পৃথিবীকে জানিয়ে বিদায়, হো হো। বাঁচবো না মরে যাব, ও পারে চলে যাব, পৃথিবীকে জানিয়ে বিদায়। এর আগে পরে যে কলিগুলো আছে সেইগুলো গাইলাম না, সেইগুলো এখানে খাটে না। তো এই গানটা গাওয়ার পেছনের কারণ হচ্ছে
এই পাটক্ষেতের রানী পরকীয়ার রানী সাগিনোর আমার নামে যেই একটা কলঙ্ক বা অপবাদ লেপন করে দিছে, এটা আমি কিভাবে প্রকাশ করব? আমাকে কয়েকজন বা একজন কমেন্ট করে জানাইছেন বিষয়টা। তারপরে আমি পরকীয়ার রানী সাগিনোরের এই জিনিসটা দেখলাম যে পরকীয়ার রানী সাগিনোর বলতেছে, একজন ভিউয়ার্সের কমেন্টের রিপ্লাই জানাচ্ছে যে আমি তাকে এখনো ভুলতে পারি নাই, এই জন্য তাকে নিয়ে নাকি আমি কথা বলি। কবে কখন জানি, মানে কি বলবো, সেই কতদিন আগে এই পরকের রানী সাগিনুরকে নিয়ে কথা বলছি তারও কোনো শেষ নাই। রিসেন্টলি পরকের রানী সাগিনুরকে নিয়ে যে ভিডিওটা বানাইছি সেটাও পরকের রানী সাগিনুর এবং আরেক শয়তান, আমার আরেকটা প্রধান আসামি, আরেক রাতের রানী, খাটের রানী, ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে নিয়ে, যে আমার 2 এক্স ওয়াইফের অত্যাচারে জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে বা তারা যা শুরু করছে মানে খুবই তো এইরকম একটা ভিডিও দিয়ে মানে কিছু কথা বলছিলাম। তো এই ভিডিওতেও কেউ কোনো কমেন্ট করে নাই। পরকের রানী সাগিনুরকে একজন একটা কমেন্ট করছে যে আপনার আগের স্বামীকে দেখলাম আপনাকে নিয়ে কথা বলছে। আপু, একজন কমেন্টটা যে করছে তার কমেন্টটা পড়ে শোনাচ্ছি যে আপু, কিছু মনে করবেন না, আপনার আগের স্বামীর একটা ভিডিও দেখলাম আপনাকে নিয়ে করছে। তো সে কোনো প্রশ্ন করে নাই, কোনো করে নাই যে কখন কোন ভিডিও দেখছেন, কি করছেন না করছেন, সে সরাসরি উত্তর দিয়ে দিছে সে এখনো ভুলতে পারে নাই, তাই কি করবে। কত বড় একটা কথা! আমি তো তাকে নিয়ে ভিডিও বানাইছিলাম মানে প্রথম সেই 2020 সালে, প্রায় আজ থেকে 5.5 বছর আগে হবে, ঠিক আছে? এখন 2026 সাল, সেই হিসাবে সাল গণনা করলে 6 বছর। তো পরকের রানী সাগিনুর নিজের মুখে যেই স্বীকারোক্তি দিচ্ছে সে কিভাবে ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজার সাথে পরকিয়া করতে গিয়ে ধরা খাইছে, তারপরে তাকে আমি ডিভোর্স দিতে বাধ্য হয়েছি। তো এই ভিডিওটাই তো আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভাইরাল। তো ইদানিং আমার সেই পুরনো ভিডিওতে আবার নতুন করে ভিউজ হচ্ছে, অনেক নতুন ভিউয়ার্সরা সেই ভিডিওটা দেখতেছেন। তো সেই ভিডিওটাই হয়তোবা পরকের ওই ভিউয়ার্সটা দেখছেন। তো এই কমেন্টটা হয়তোবা পরকের রানী সাগিনুরকে করছেন। তো পরকের রানী সাগিনুর কোনো কিছু প্রশ্ন না করে যে কোন ভিডিওতে কি বলতে শুনছেন না বলতে শুনছেন এইটা সেটা না বলে সে সরাসরি একটা উত্তর দিয়ে দিল, আমার বিরুদ্ধে একটা কলঙ্ক লেপন করে দিল বা অপবাদ দিয়ে দিল যে আমি তাকে এখনো ভুলতে পারি নাই বলে তাকে নিয়ে ভিডিও বানাই বা তাকে নিয়ে কথা বলি। ভিউয়ার্স, এ কথা শোনার পরে কি করে আমি ভালো থাকি? কোন চেন দেখি আপনারা? মানে একটা মানুষকে বা মানে করার জন্য ঘৃণা করেও তো মনে রাখা যায়, তাই না? এর মানে তো এই না যে আমি তার প্রেমে হাবুডুবু খাচ্ছি, তার প্রেমে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে দেবদাস হয়ে গেছি, এই জন্য তাকে ভুলতে পারতেছি না। আরে আমি তো তোদেরকে ঘৃণা করে এবং তোদের বর্তমান কাজের জন্য তোদেরকে ধুলাই করতে গিয়ে মানে তোদেরকে নিয়ে কিছু কথা বলি, আমার ঘৃণা, আমার ক্ষোভ তোদের ওপর প্রকাশ করি, এর জন্য তুই এত বড় একটা অপবাদ আমার বিরুদ্ধে দিতে পারলি রে পরকের রানী সাগিনোর? এটা একটু কোয়াত হয়ে যাচ্ছেন ভিউয়ার্স, আপনারা কোন চেন দেখি এই অপরাধের জন্য এই মা নামের কলঙ্কিনী পরকের রানী সাগিনুর রে কি করা উচিত? আমি তো গত বেশ কিছু বছর ধরেই এই মূর্খের বাচ্চাকে নিয়ে, এই পরকের রানী সাগিনুরকে নিয়ে তেমন কোনো কথা বলি না। হঠাৎ করে যখন সে আমার মেয়ে সারিকার সাথে খুব গুরুতর ধরনের অন্যায়, অবিচার, অবহেলা, অত্যাচার করে, তখন ভিউয়ার্সদের তথ্য পেয়ে আমি এই পরকের রানী সাগিনুরকে ধুলাই করতে যাই। যেমন আজকেও এই পরকের রানী সাগিনুরের এই একটা মারাত্মক ধরনের কথা বা অপবাদ আমার বিরুদ্ধে
সরানোর অপরাধে তাকে নিয়ে কথা বলতে আসলাম। এছাড়া সে সারিকার সাথে যে আচরণগুলো করতেছে, সারিকার উপর যে অমানসিক, মানে কি বলবো, এগুলো তো ক্যামেরাতে ধরা পড়ে না, এই নির্যাতনগুলো, এই অবহেলাগুলো। কিন্তু এরপরেও ভাগ্যের নির্মম পরিহাসে সারিকাকে এই শাস্তিগুলো ভোগ করতে হচ্ছে, সারিকাকে এই অবহেলাগুলো মেনে নিতে হচ্ছে। সেটা হচ্ছে পরকের রানী সাগিনও নিজে মুখে বলতেছে তার বর্তমান যেই মেয়েটা হয়েছে, ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকেয়ার রাজার সন্তান বা অন্য কোনো রাতের রাজার সন্তান, যেখান থেকেই আসুক না কেন, পরকের রানী সাগিনুরের যেই মেয়েটা, নতুন মেয়ে, ছোট মেয়েটা আছে মান্নাত, সে যখন থেকে মাংস খাওয়া শিখছে বা বুঝছে, তখন থেকে সারিকা মুরগির রান পায় না। সারিকার ভাগ্যে আর মুরগির লেগ পিস বা রান জুটে না। কারণ এই মা নামের কলঙ্কিনী পরকের রানী সাগিনুর, তার যে পালিত ছেলে আছে ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকের রাজা, তার জন্য একটা লেগ পিস বা রান রেখে দেয়, আরেকটা তার ছোট মেয়ে মান্নাতের জন্য রেখে দেয়। বলতেছে মান্নাত যেদিন থেকে রান খাওয়া শিখছে সেই দিন থেকে সারিকা আর রাব্বি রান খেতে পারে না, তাদের ভাগ্যে রান জুটে না। তো একটা মা কতটা জঘন্য এবং নিকৃষ্ট হইলে পরে সে হাসতে হাসতে দাঁত কেলিয়ে এইসব কথা ক্যামেরার সামনে এসে বলতে পারে। তার সম্পূর্ণ ভিডিও দেখার মতন সুযোগ পাই নাই, বা মানে ওই যে ব্যবসায়িক চাপে, দোকানের ব্যস্ততা, দোকানে বসে বসে এই ভিডিও দেখতেছিলাম। এরপরে যে আবার লোডশেডিংয়ের কবলে পড়ে গেছি, এটা সেটা, এখন আবার যে ভিডিওতে ভয়েস দিতে হচ্ছে, এই রকম পরিস্থিতি। এছাড়া এরকম একটা ভিডিওর মাঝখানে সিন ছিল যে সারিকাকে বলতে শোনা যাচ্ছে যে তার বাবার নাম কি। তার স্কুলের কোনো একটা টিচার হয়তো বা জিজ্ঞেস করছে, তখন ওই শব্দটুকু সে মিউট করে দিছে, বা তার যে রিক্সাওয়ালা চাচা আছে, তার চাচার যে হুইসেলের শব্দ, সেটার কারণে হয়তো বা বোঝা যায় না, তার কিছু দালাল কমেন্টে রিপ্লাই দিয়ে দিচ্ছে যে তার চাচার ইয়ের জন্য এটা শোনা যায় নাই, পরকের রানী সাকিনোর কোনো এডিট করে কেটে দেয় নাই, এটা সেটা বোঝায় নাই। আচ্ছা, এইগুলো তো গেলই। এছাড়া আরও এরকম বেশ কিছু জিনিস, যে সারিকা বলতেছে সারিকাকে তার ক্যান্টিন থেকে, বর্তমান যে ক্যান্টনমেন্ট স্কুলে সারিকা পড়তেছে, সেই ক্যান্টিন থেকে সারিকাকে টিফিন দেওয়া হয়নি। সারিকা এটা কাদো কাদো কণ্ঠে বলতেছিল, এবং সেখানে ক্যান্টিনের যেই হয়তো বা সুপার বা কেয়ারটেকার বা যাই থাকুক, তাকে সারিকা জিজ্ঞেস করতেছে আঙ্কেল আমার কোথায়, টিফিন কই? বলতেছে আর তোমার টিফিনের তো নাম নাই। এখন সেটা কি সিস্টেমে টিফিন দেয় আমি জানি না, টিফিনের জন্য কি মাসিক টাকা দিতে হয় নাকি? বলতেছে আজকে তোমার টিফিন নাই, এটা সেটা, টিফিনের টাকা হয়তো বা দেওয়া হয় নাই, সেই জন্য সারিকার নাম খাতায় লেখা নাই, সারিকাকে টিফিন দিচ্ছে না। বলতেছে তোমার নামে কোনো টাকা দেয় নাই। তো সারিকাকে বিক্রি করে, সারিকার নাম ব্যবহার করে এই মা নামের কলঙ্কিনী পরকের রানী সাগিনোর শুধু টাকা আয় রুজি করতে পারে। সেই টাকা দিয়ে তার পালিত ছেলে ওই লম্পট রোহিঙ্গার বাচ্চা পরকেয়ার রাজাকে সে খাওয়াইতে পারে, ভরণ পোষণ দিতে পারে। ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকেয়ার রাজার যত চাহিদা আছে সেগুলো পূরণ করতে পারে, কিন্তু মেয়ের স্কুলের সামান্য টিফিনের টাকাটা সে দিতে পারে না। কতটা জঘন্য নিকৃষ্ট মা হইলে, মা নামের কলঙ্কিনী হইলে একটা মা তার নিজের সন্তানের সাথে এরকমটা করতে পারে? আরে তুই তো সারিকার আপন মা, তো সারিকার বাবার সাথে তো ডিভোর্স হয়ে গেল, এটা তো তোর প্রথম সন্তান, তোর নিজের পেট থেকে জন্ম নিছে, এই সন্তানের সাথে তুই কিভাবে এমন অমানবিক, মানে অমানসিক নির্যাতন করতে পারিস, এইভাবে অবহেলা করতে পারিস? আমার বুঝে আসে না। এছাড়া সে কতটা অসচেতন, মূর্খ এবং জঘন্য নিকৃষ্ট মা হইলে পরে আরও একজন ভিউয়ার্সকে এরকম একটা কমেন্টে রিপ্লাই দিচ্ছে। একজন ভিউয়ার্স তার কাছে জানতে চাইছেন যে আপু, মরিয়মের স্কুলের বেতন কত, বা সারিকার স্কুলের বেতন কত, মাসে কত খরচ হয়, এরকম। আমি কমেন্টটা স্ক্রিনে শেয়ার করে দিব প্রয়োজনে। সে
রিপ্লাই দিচ্ছে যে ওই রোহিঙ্গার বাচ্চা না, সে রিপ্লাই দিছে সারিকার বাবার কাছে বলে তারপরে এটা নিয়ে ভিডিওতে কথা বলবো আপু। ওরে মূর্খ, ওরে সিটার, ওরে বাটপার, ওরে জঘন্য মা পাটকেতের রানী, পরকের রানী সাকিনুর। হ্যাঁ, আমি জানি নাকি সারিকা বর্তমানে যে স্কুলে পড়ে সেই স্কুলে সারিকার মাসিক খরচ কত হয়? আমাকে তো সেখানে মানে কোনো টাকা দিতে হয় না বা দেওয়ার সুযোগ আমি পাচ্ছি না, আমি জানি না। তাহলে তুই এই কথা কেন বললি ভিউয়ার্সকে যে সারিকার বাবার কাছে জিজ্ঞেস করে তারপরে বলবো? তুই বলতে পারতি যে তোর পালিত ছেলে ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকেয়ার রাজাকে জিজ্ঞেস করে তুই জানাবি। কারণ ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকেয়ার রাজা তো সারিকার বাবা না। তুই বলতে পারতি যে ওই লম্পট পরকের রাজা আরিফকে জিজ্ঞেস করে জানতে হবে। এটা তাহলে সঠিক বা শুদ্ধ এটা সত্যি হইতো, কিন্তু এরপরেও এটা হয়তো তুই কতটা অসচেতন, মূর্খ, জঘন্য, নিকৃষ্ট একটা মা, দায়িত্ব জ্ঞানহীন মা, সেটার প্রমাণও দিয়ে যেতে। সেটা কিভাবে? সেটা হচ্ছে তোর সন্তান যে স্কুলে পড়ে, মানে তোর সন্তান যেখানে খুশি সেখানে থাকুক, তোর সন্তানকে আগলে রাখার দায়িত্ব, কর্তব্য সবটুকুই হচ্ছে তোর। তুই তোর সন্তানের সম্পূর্ণ দেখভাল করবি বাবা ছাড়া, যেহেতু তুই ডিভোর্সি নারী, একটা মেয়ে দায়িত্ব নিছিস। এখন দায়িত্ব নিছিস বলতে সোজা কথা, মেয়েকে তো নিজের কাছে রাখছিস নিজের জীবিকার তাগিদে, নিজের মানে কি বলবো ব্যবসার মূলধন হিসেবে ব্যবহার করতেছিস। কিন্তু এরপরেও যে মেয়ে যে স্কুলে পড়ে, মেয়ের স্কুলের বেতন কত, মেয়ে কোন টিচারের কাছে পড়তেছে, মেয়ের টিউশনি, মানে যা কিছু এভরিথিং, যত কিছু লাগে সব কিছু খবর, খোঁজ খবর রাখার নৈতিক দায়িত্ব, কর্তব্য হচ্ছে তোর। সেখানে তুই সেটা না করে তুই একটা রিপ্লাই দিয়ে দিছিস যে রোহিঙ্গার বাচ্চা লম্পট না কে সারিকার বাবাকে জিজ্ঞেস করে জানাবো। আরে তুই তো মানে যে বলতে পারতি যে পরকের রাজাকে জিজ্ঞেস করব, তো সেখানে আমাকে করে দিছিস। তো সেইটা এইরকম মূর্খামি না করে আমি একটু মানে গুলিয়ে ফেলতেছি, আমার হজবরল লেগে যাচ্ছে, কারণ একটা আসামিকে নিয়ে কথা বলতে বলতে ধুলাই করতে করতে অনেকটা সময় চলে যাচ্ছে। ওইদিকে আমার আরেকটা আসামি ওই পাটক্ষেতের রানী ইবলিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনুর এখনো মানে ইয়েতে পড়ে আছে, সাইড বেঞ্চে অপেক্ষারত অবস্থায় আছে। তো পরকের রানী এই রিপ্লাইটা দেওয়ার আগেই তো তার পালিত ছেলে ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকেয়ার রাজার কাছে ফোন করে জিজ্ঞেস করে সম্পূর্ণ তথ্য নিয়ে তারপরে এই ভিউয়ার্সের রিপ্লাই দেওয়া উচিত ছিল, তাই নয় কি ভিউয়ার্স? আমি কি ঠিক বললাম না ভুল বললাম? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপরে পরকের রানী সাকিনুর আরও তার ভিডিওতে যেই সব মূর্খামি এবং গলাবাজি, চাপাবাজি, নষ্টামি, নোংরামি, তার বড় ভাবি ওই চাশমিশ টেপা সুটকির সাথে ঢলাঢলি, তার মা নিয়ে বাপ নিয়ে গলাবাজি চাপাবাজি করছে, এগুলো নিয়ে আমি অন্য আরেকদিন অন্য ভিডিওতে ধুলাই করব। আজকে আর তাকে ধুলাই করে আমি আমার আরেক আসামি বাংলাদেশি ডাইনিকে ছাড় দিতে চাচ্ছি না। তো আপনাদেরকে শুধু এইটুকুই অনুরোধ করতেছি যে আপনারা এইসব মূর্খ, জঘন্য, নিকৃষ্ট, নির্লজ্জ, বেহায়া রাতের রানীদের চ্যানেল দেখা বয়কট করেন, বন্ধ করেন প্লিজ। দয়া করে এরকম মা নামের কলঙ্কিনীদেরকে উচিত শিক্ষা দিন। এসব ছোট ছোট বাচ্চার জীবন যতটুকু নষ্ট করার তা তো করেই দিছে অলরেডি, মানে আর অতিরিক্ত করতে দিয়েন না, কেমন? এবার আসি ডাইনি মাগিনুর ও হাগুটুকানি গোবরটুকানির মধ্যে যেই কাজ্জা ঝগড়া নামক নাটকটা চলতেছে। কুরবানির গরু কেনার জন্য বাড়তি ইনকামের যেই ধান্দা ডাইনি মাগিনুর করতেছে, এটার পিছনে আসল কারণ কি সেটা একটু ব্যাখ্যা করি। অল্প কথায় ডাইনি মাগিনুরকে ধুলাই করতে হবে, কারণ পরকের রানী সাগিনুরকে নিয়ে কথা বলতে গিয়ে অনেক সময় চলে গেছে। তো এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। এই যে ডাইনি মাগিনুর গোবরটুকানির
কথায় কষ্ট পেয়ে তার ভাই, তার ছোট ভাই বলদ ভোলা মিয়াকে নিয়ে কথাগুলো বলতেছে যে গোবরটুকানি এই জিনিসগুলো করতেছে মানে কয়েকটা মাস ধরে, এর পিছনে ভোলা মিয়ার মদত আছে। এই জন্য ভোলা মিয়াকে সে হিজড়া বানিয়ে ফেলছে, যে ভোলা মিয়া মেয়ে মানুষ, মহিলা মানুষ, যে ভোলা মিয়া হাগুটুকানি গোবরটুকানির বউ। ভোলা মিয়া গোবরটুকানির কাছে বিয়ে বসছে, আর গোবরটুকানি হচ্ছে বেড়া মানুষ, আরাওলা বেডি। এইরকম বোঝাচ্ছে আর কি, যে ইয়ে গোবরটুকানি হচ্ছে বেড়া আর ভোলা মিয়া হচ্ছে বেডি। কিন্তু ঠিক সেম কাজটা যখন এই পাটক্ষেতের রানী, ইবলিশের নানি, ডাইনি মাগিনোর, অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তার সাথে করে, দেশি কুত্তার বাড়ির মানুষদের সাথে করে, তখন এই ডাইনি মাগিনোর আরাওলা বেডি হয় না, বা সে বেড়া হয় না, দেশি কুত্তা মহিলা হয় না। মানে একই কাজ ডাইনি মাগিনোরের জন্য জায়েজ বা বৈধ, আর তার বাড়ির সদস্য বা তার আত্মীয়, তার ভাইয়ের বউ হাগুটুকানি গোবরটুকানির বেলায় হারাম হয়ে যায়, নাজায়েজ হয়ে যায়। কি লজিক, কি যুক্তি, কি গাঁজাখুরি যুক্তি! ভিউয়ার্স, আপনারাই একবার চিন্তা করে দেখেন তো। ডাইনি মাগিনোর কি কি তখন আপনারা ঠাস ঠাস জুতার বাড়ি দিয়ে কমেন্ট করতে পারেন না, বা করতে পারেন না, যে এই পাটক্ষেতের রানী, ইবলিশের নানি, বাংলাদেশি ডাইনি মাগিনোর গোবরটুকানি তার বাড়িতে তার মাকে এনে রাখলে সেটা যদি মানে তার অপরাধ হয়ে যায়, অন্য হয়ে যায়, তাহলে মাসের পর মাস যখন তোরা তোদের জামাই নিয়ে করে প্রতি মাসে মাসে তোদের মা বাবার জন্য ভরণ পোষণ দিতে, তোর মা বাবাদেরকে একটু দুই বেলা ভালো মন্দ খাওয়াইতে পড়াইতে, তোদের ইনকামের টাকা দিয়ে খাওয়াইতে পড়াইতে তোদের বাপের বাড়িতে এসে পড়ে থাকিস, সেইটা তখন অন্যায় হয় না? তখন তুই বেড়া হয়ে যাস না, যে তোর পালিত জামাই ওই কোলাঙ্গার দেশি কুত্তা মহিলা হয়ে যায় না? বিচি ছাড়া, টুনটুনি ছাড়া একটা মহিলা হিজড়ার পরিচয় দেওয়া হয় না? না, তখন আর আপনাদের মানে বন্ধ থাকে, মুখ বন্ধ থাকে, মুখে সেলাই করা থাকে, বা বিবেকের দরজা তখন বন্ধ থাকে। আচ্ছা, এইগুলো বলে ডাইনি মাগিনোর শুধু তার কন্টেন্ট বানানোর একটা ধান্দা করতেছে। তো ডাইনি মাগিনোর নাটক করুক, বা যে কুরবানির ঈদের খরচ জোগানোর জন্য নতুন পায়তারা বা ধান্দা করুক, যাই করুক, এর পিছনে একটু সামান্য একটা লজিক আছে। সেইটা ডাইনি মাগিনোর নিজেই প্রকাশ করে দিছে বা ফাঁস করে দিছে, স্বীকার করে নিছে। সেটা কি? সেটা খুবই হৃদয় বিদারক ঘটনা ডাইনি মাগিনোরের জন্য, সত্যি। এই জন্য ডাইনি মাগিনোরের জন্য করুণা হয়, আফসোস হয়। সেটা কি? সেটা হচ্ছে ডাইনি মাগিনোর তার বাপের বাড়ির মানুষদের জন্য, তার মা, বাপ, ভাই, বোন, হদা, গোষ্ঠী সকলের জন্য জীবনের যেই স্যাক্রিফাইস করছে, জীবনের যেই সোনালি সময়টুকু পার করে রাতের রাজাদের খাটকা পাইছে, মুতের জায়গায় গুতা খাইতে খাইতে তার তলদেশ এত বিশাল আকৃতির মানে বারমুডা ট্রায়াঙ্গেল বানিয়ে ফেলছে, অতল গব্বর বানিয়ে ফেলছে। এরপরে যখন তার ভাইরা তার বউদেরকে দিয়ে ডাইনি মাগিনোরকে ধোলাই করায়, তখন তো কষ্ট লাগারই কথা। আর বিশেষ করে ডাইনি মাগিনোরের যে পাকনা, ঝনঝনা, টনটনা নাইরল বা নারিকেল, ওই বাপসারা বাংলার তানু মণ্ডল নামের মেয়েটা আছে, তার জামাইয়ের কাছে, মানে তানু মণ্ডলের জামাইয়ের সামনে এই ডাইনি মাগিনোরের অতীত নিয়ে এই হাগুটুকানি গোবরটুকানি খোঁচা মারছে, যে আমি কিন্তু কইয়া দেম তানু মণ্ডলের জন্মের রহস্য, কোক আর না কোক, এটা যেটা শোনার জন্য হাজার হাজার বা লক্ষ লক্ষ ভিউয়ার্সরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন, সেইটা নাই বলুক। এছাড়া ডাইনি মাগিনোরের যে কলঙ্কযুক্ত, কালিমাযুক্ত অতীতগুলো আছে, ডাইনি মাগিনোর যেগুলো মানে মানে কি বলবো, হাগুটুকানি গোবরটুকানি ওই বাড়ির বউ হওয়ার আগে, বা আমি বা সানি ওই বাড়ির জামাই হওয়ার আগে, এমনকি কোলাঙ্গার দেশি কুত্তা ডাইনি মাগিনুরের জীবনে আসার আগে, ডাইনি মাগিনুর
যত পুরুষের খাট কাঁপিয়ে বা বিছানা গরম করে যেই টাকাগুলো আয়-রুজি করছিল, বা সোজা কথা তার পরিবারের প্রতি তার অবদান রাখতে গিয়ে যেই নষ্টামি নোংরামিগুলো করে টাকা পয়সা আয়-রুজি করে পরিবারের প্রতি সে দায়িত্ব পালন করছে, সেই সব কথা এখন হাগুটুকানি গোবরটুকানি তার মেয়ের জামাইয়ের সামনে এই কামলা কুমড়ো পটাশ টোকাই পটল কুমার বা কুমড়ো পটাশ যাই বলেন সেটার সামনে কিছু প্রকাশ করে দিছে ওই ইয়ের সাথে কাজ্জা ঝগড়া করতে গিয়ে, মানে সবার সাথে, ওই নয়া বাদাইম্মার সাথে বা এই তিন ডাইনি বা ভাটক্ষেতের রানী সাগিনোর মাগিনোর ওই মেকআপ বুতুরি তাদের সাথে কাজ্জা ঝগড়া করতে গিয়ে মানে রাগে খুবই অফ ক্যামেরায় ওই গোবরটুকানি হাগুটুকানি ডাইনি মাগিনোরের কিছু অতীত তার মেয়ের জামাইয়ের সামনে প্রকাশ করে দিছে। এইটা ডাইনি মাগিনুরের অনেক ইগো হার্ট করছে, ডাইনি মাগিনুরের একদম কলিজায় গিয়ে আঘাত করছে যে তুই মানে ডাইনি মাগিনুরের কথা হচ্ছে তাকে আড়ালে নিয়ে একা একা কান ধরে উঠবোস করান বা জুতা পিটা ঝাড়ু পিটা ঠেঙ্গা আইকলা বাস ডিম থেরাপি মরিচ বাটা যাই দেন, ডাইনি মাগিনুর কিচ্ছু বলতো না, কিন্তু তার মেয়ের জামাইয়ের সামনে এইসব গোপন তথ্য ফাঁস করে দেওয়াতে হাগুটুকানি গোবরটুকানির ওপর সে এতদিন পর্যন্ত মানে তার ক্ষোভটা মানে পুষে রাখছিল। এখন দেশি কুত্তা যে কোনো কারণে অন্য কোথাও নষ্টামি নোংরামি করতে গেছে, বদমাইশি করতে গেছে, ডাইনি মাগিনুর খালি বাড়িতে পড়ে এই গোবরটুকানির উপরে ভিডিওর মাধ্যমে তার এই ক্ষোভগুলো প্রকাশ করছে। এই হচ্ছে এই হাগুটুকানি গোবরটুকানির সাথে ডাইনি মাগিনুরের এত মাস পরে এসে সোজা কথা নতুন করে ক্ষোভ প্রকাশ করার আসল কারণ। ডাইনি মাগিনুরের মেয়ের জামাইয়ের সামনে যদি হাগুটুকানি গোবরটুকানি এই কাজটা না করতো তাহলে হয়তো বা ডাইনি মাগিনুর গোবরটুকানির এইসব বেয়াদবি মানে গণায় ধরতো না, ছাড় দিয়ে দিত। কারণ গোবরটুকানির মুখ যেই খারাপ সেটা তো আপনারা, গোবরটুকানি যখন আমার বিরুদ্ধে আমার মা সম্পর্কে আমি সম্পর্কে যেই মিথ্যা এবং বানোয়ার জঘন্য ভাষা প্রয়োগ করে যে কুৎসাগুলো রটানোর চেষ্টা করছিল সেটা আপনারা হয়তোবা অনেকেই শুনছেন, আপনাদের জানার কথা বোঝার কথা যে হাগুটুকানি গোবরটুকানির মুখ এবং চরিত্র কতটা খারাপ। তো গোবরটুকানিকে যখন ধুলাই করব তখন ওই বিষয়ে ধুলাই করব কথা বলবো। এখন ডাইনি মাগিনোরকে ধুলাই করতেছি, মাগিনোরের নষ্টামি নোংরামিগুলো নিয়েই কথা বলি। আরে মাগিনোর, তোকে অফ ক্যামেরায় হাগুটুকানি গোবরটুকানি ধুলাই করছে তোর গোপন অতীত, যেইগুলো গোবরটুকানির জানার কথা না, কিন্তু সেইগুলো গোবরটুকানি জেনে গেছে। সেটার জন্য তুই মনে করছিস তোর ভাই বলদ ভোলা মিয়াই হয়তো বা গোবরটুকানির কাছে এই তথ্যগুলো প্রকাশ করছে। সেটা আমি আগে একটা ভিডিওতেও বলছিলাম যে এটা তোর ভাই ভোলা মিয়াই যে প্রকাশ করছে তারও কিন্তু কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ তুই দিতে পারিস না। এটা তোর পাড়া প্রতিবেশী কারো কাছ থেকেও শুনতে পারে বা তোর অন্য কোনো আত্মীয় স্বজনের কাছ থেকেও গোবরটুকানি হয়তো বা শুনতে পারে, কারণ তোর আত্মীয় স্বজনরা এই তোর বাপের বাড়ির প্রতিবেশী, ঠিক আছে? তো সেই ঝগড়াগুলো অফলাইনের ঝগড়াগুলো অফলাইনেই রাখতি, তুই এইখানে অনলাইনে এসে ইউটিউবের পরিবেশটা তুই দূষিত করতেছিস কেন বা করছিস কেন? মানে ভিউজ বাণিজ্য করবি অন্য নষ্টামি নোংরামি বেহায়াপনা নিয়েই কর, এইসব কাজ্জা ঝগড়ার ইয়ে নিয়েই কী কারণে ভিউয়ার্সদের লাথি উষ্টা খাচ্ছিস? আর এইসব কমেন্ট মানে ভিউয়ার্সদের করা দেখে আবার কমেন্টের উপর ভিত্তি করে তুই আবার ভিডিও বানাইতে আসিস, আর এইসব ইয়ে করে ভিউয়ার্সরা যখন উচিত কথা বলে উচিত মন্তব্য করে কমেন্ট করে তখন তুই ভিউয়ার্সদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে তুই তুকারি করে রিপ্লাই দিস। তো কি আর কইতাম, এইসব ভিউয়ার্সরা আছে বলে তুই তোর 14 গোষ্ঠী দুইটা পেটে দানা পানি দিয়ে জীবিকা নির্বাহ করতে পারতেছিস, আর এত ফুটানি করে জীবনযাপন করতে পারতেছিস, গাড়ি চড়তে পারতেছিস, দোতলা দিতে পারছিস, নিচতলা ভাড়া দিয়ে যে দোতলা নির্মাণ করতে পারছিস, করতে পারছিস, এরপরেও তোর মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নাই যে যেই পাত্রে খাস তুই ওই পাত্রেই পায়খানা করিস আবার ওই পাত্রেই খাস। তোদের আসলে কি বলবো, কোনো জ্ঞান পিত লজ্জা শরম কোনো কিচ্ছু নাই, অতীতে ছিল না এবং ভবিষ্যতেও হবে না। তো কি আর কইতাম, তোর
জামাই তোকে কোনো শাসন করে না, সেটা কোনো সমস্যা না। যে সে তার টুনটুনি নাই বলে তোর উপর বেড়াগিরি ফলাইতে আসতে পারে না, তখন তাকে তুই হিজড়া বা বেডি বলে ইয়ে করতে পারিস না। কিন্তু তোর ভাইয়ের বউ ভোলা মিয়া বউয়ের ইনকাম খেয়ে বউয়ের কিছু করতে পারে না, মানে তোর জামাইয়ের চরিত্রের মতো। এরপরেও তো তোর ভাই বিদেশ গেছে টাকা কামানোর জন্য, যেটা তোর কুলাঙ্গার জামাইও মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা করতে পারে না। তো সেটা করতে না পেরে তুই আসছিস এটা বলতে যে আমার ভাই গোবর টুকানি রে সাইরা দিস, মানে সাইরা দিছে বলতে মানে একদম ইয়ার মতন সাইরা দিয়া রাখছে বউয়েরে, যে বউ যা খুশি তাই করুক, কিচ্ছু কইতাম না। তো এই কারণে বলছিস যে গোবর টুকানি বেড়া আর তোর ভাই বেডি। তো তুই তোর শাশুড়ির সাথে, শ্বশুরের সাথে, ননদের সাথে, জামাইয়ের সাথে যেগুলো করছিস এইগুলোর কথা তোর মনে থাকে না। কি আর কইতাম, কথা কইতে কইতে আমার ভিডিও যতটুকু করা ছিল ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, এই জন্য মানে একটা হজবড় লেগে যাচ্ছে। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে তোকে আর ধুলাই না করে আপাতত তোকে এখান থেকে ছেড়ে দিচ্ছি। আমি আমার পরবর্তী কোনো একটা ভিডিওতে তোকে আরও সময় নিয়ে ইচ্ছা মতো ধুলাই করাম রে ডাইনি মাগিনুর। সেই পর্যন্ত তুই অপেক্ষায় থাক। তো ভিউয়ার্স, আজকে এখান থেকে বিদায় নিই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাওয়ার আগে সবাইকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি, যারা আমার ভিডিও দেখে এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই তারা অবশ্যই দয়া করে একটা লাইক দিয়ে যাবেন, কেমন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।